ঠিক আবার কপাল খুলে গেল শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছে চীন, রাশিয়া এবং জাতিসংঘ। হঠাৎ করে শেখ হাসিনাকে জন্য দিলেন চরম সুসংবাদ। ফেসে যাচ্ছেন ডক্টর ইউনূস এবং তার সমন্বয়করা। হঠাৎ করেই কেন দর্শক কপাল খুলে গেল শেখ হাসিনার, কি করতে চলেছে, বিস্তারিত জানতে দেখতে থাকুন। স্বৈরাচার হাসিনা সরকার পতনের বছর পেরিয়েছে, এখনো প্রকাশ্যে ক্ষমা চায়নি হাসিনা কিংবা তার দল। উল্টো আমলা থেকে রিকশাওয়ালার রূপে দেশে অস্থিতিশীলতা তৈরিতে একের পর এক ষড়যন্ত্র চালিয়েই যাচ্ছে পতিত আওয়ামী লীগ। ধারণা করা হচ্ছে তাদের ষড়যন্ত্রের সবশেষ সংযোজন রেল লাইনের শিকল বেঁধে ট্রেন দুর্ঘটনায় ফেলা। এখন আপনি আমাকে বলবেন যে ভাই, এক এক করে যদি বলতে চাই, ইউনূস সরকার বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, জামাত বলেন, সবখানেই একটা সমালোচনা করার জায়গা আছে। কে কি করছে এটা আমি বললাম না, আপনারা দেশে আছেন, আপনারা সবাই জানেন। আমি আর বিতর্কিত আজকে আর কোনো বক্তব্য দিতে চাই না, যে কারণে এগুলো নিয়ে আলোচনায় না গেলাম। আমি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন কিছু কথা বলতাম যে আমি কখনোই চাঁদাবাজি, দুর্নীতি এগুলোর জন্য আমার যুদ্ধ না, আমার যুদ্ধের একটা জায়গা আছে। তো যেই চ্যানেল 24 যেই ব্রেকিং নিউজটি দিচ্ছে তাতে বলা হচ্ছে যে তারেক রহমান বাংলাদেশে আসবেন নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই, এবং আরেকটি তথ্য বলা হচ্ছে যে তিনি একাধিক আসনে প্রার্থী হতে পারেন। এটি বলেছেন চ্যানেল 24-কে বিশেষ সাক্ষাৎকারে তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এতটা প্রায়োরিটি, এতটা প্রভাব কোনো একটা ইন্টারিম গভর্নমেন্টের উপর অথবা বিভিন্নভাবে সামাজিকভাবে সবকিছুতে জামাত যেই পৌষ মাসটা এনজয় করছে, এটা বেসিক্যালি একটা নির্বাচন হওয়া পর্যন্ত। এরপর এই জিনিসগুলো আর থাকবে না। প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওর কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, আসুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখে আসি। জামাত, এনসিপি, বিএনপি নির্বাচনকে কেন্দ্র করে যে রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়েছে তারাই আলোকে আজকের এই ভিডিও মূলত। সুপ্রিয় দর্শক, আসুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনার দিকে মুভ করি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে এখনো যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথেই থাকুন। স্বৈরাচার হাসিনা সরকার পতনের বছর পেরিয়েছে, এখনো প্রকাশ্যে ক্ষমা চায়নি হাসিনা কিংবা তার দল। উল্টো আমলা থেকে রিকশাওয়ালার রূপে দেশে অস্থিতিশীলতা তৈরিতে একের পর এক ষড়যন্ত্র চালিয়েই যাচ্ছে পতিত আওয়ামী লীগ। ধারণা করা হচ্ছে তাদের ষড়যন্ত্রের সবশেষ সংযোজন রেল লাইনের শিকল বেঁধে ট্রেন দুর্ঘটনায় ফেলা। গত রোববার নাটোরের নলডাঙ্গা মাঝনগর স্টেশনের কাছে রেল লাইনে লোহার শিকল পেঁচিয়ে তালা লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। তবে ট্রেন আসার আগেই স্থানীয়রা দেখে ফেলায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে একটি আন্তনগর ট্রেন। 5 আগস্ট ঢাকায় বিভিন্ন সমাবেশকে কেন্দ্র করে ষড়যন্ত্রমূলকভাবে রেল লাইনে লোহার শিকল বাঁধা হয়েছে বলে ধারণা মাঝনগর স্টেশন মাস্টারের। হতেও পারে, যেহেতু ঢাকাতে বড় সমাবেশ, অনেক লোকালয়ের এখানে লোকজন ট্রেনে গিয়েছে এবং আসতেছে, বলা যায় না, সেটাও একটা সম্ভাবনা আছে। ওই দিন রাতের অন্ধকারে মাঝনগরে এই ঘটনা ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এর ফলে দুর্ঘটনা ঘটলে কয়েকশো মানুষ হতাহতের শিকার হতো বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। যদি এই শিকল ওই অবস্থায় থাকলে ট্রেন পাটিং হয়ে পড়ে যেতেও পারত বা লাইন ছুট হয়ে যেতে পারত। যেহেতু শিকলটা মোটা ছিল, এই মোটা শিকল পেরিয়ে স্লিপ কেটে পড়ে যেতেও পারত ট্রেন। আল্লাহ বাঁচাইছে যে জিনিসটা তাৎক্ষণিক আমাদের লোকজনের জানতে পারছে এবং ব্যবস্থা নেওয়ায় জিনিস অনেক দুর্ঘটনা থেকে বেঁচে গেছি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। স্থানীয়রা জানান, স্টেশনের দক্ষিণ পাশে পলাশীতলা এলাকায় এক পথচারী প্রথমে শিকলটি দেখতে পান। তিনি বিষয়টি সংশ্লিষ্টদের জানান। পরে নলডাঙ্গা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নওগাঁর আত্রাই থেকে বিশেষজ্ঞ মিস্ত্রি এনে কেটে ফেলা হয় শিকল। হেঁটে যাচ্ছিলাম তো হঠাৎই দেখতে পেলাম যে রেল লাইনকে পেঁচিয়ে শিকল দিয়ে তালাবদ্ধ। তো আমরা দ্রুত এটা রেল কর্তৃপক্ষকে জানালাম এবং পরবর্তীতে নলডাঙ্গা থানায় ফোন দিয়ে জানালাম। তো এই ট্রেন করে গেলে গোটা নাটোর জেলার কলঙ্কিত হতো, হাজার হাজার লোক মারা যেত। বিশেষ করে এখন প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে স্যার, আপনারা এই বিষয়টা খুবই দ্রুত একটা পদক্ষেপ নেবেন, কারণ এই রেল একটা অ্যাক্সিডেন্ট যদি হয়ে যেত, অনেক যাত্রী মারা যেত, অনেক পরিবার তাদের পরিবারকে হারাইতো। এর ফলে ওই দিন সীমান্ত এক্সপ্রেস 3 ঘন্টা, নীলসাগর এক্সপ্রেস 2 ঘন্টা এবং একতা এক্সপ্রেস 30 মিনিট দেরিতে চলাচল করে। বর্তমানে রুটে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও আতঙ্কিত অনেকেই। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, প্রাথমিকভাবে এটি নাশকতার উদ্দেশ্যে করা হয়েছিল বলে ধারণা করছেন তারা। ঘটনার নেপথ্যে কারা ছিল সেটিও খতিয়ে দেখা হচ্ছে। দেখলাম রেলের একটা ইয়ের মধ্যে আপনি চেন শো তালা মারা রাখছে,
এটা কি মানে পরিকল্পিত মনে হচ্ছে না? নিশ্চয়ই কোনো পরিকল্পিত আছে। নাশকতা বা সে অবশ্যই তার কেন এই করবে? স্থানীয়দের ধারণা এই ঘটনার সাথে জড়িত পতিত আওয়ামী লীগের গুপ্ত বাহিনী। দ্রুত নাশকতাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। আরিবা জাহান, বাংলা এডিশন। খুঁজে বার করেন যে পাকিস্তানের মিলিটারিরা এসে কারোর মাকে আকাম করিয়া গিয়েছেন, আমার একটু জানাবেন প্লিজ। আমি কিন্তু নিজের রাজাকারের সন্তান বলি, আমি রাজাকার পরিবারের বলি, এগুলি বলি কেন বলি জানেন? চালাক তাই, বুদ্ধিমান এই সময় বলি। কারণ ধরেন আমার বাপ যদি রাজাকার হইতো, আমার বাপ বিভিন্ন ঘর থেকে বাঙালিদেরকে তুলে নিয়ে পাকিস্তান ক্যাম্পে নিয়ে আসতো, আমার বাপ তো সেফ থাকতো। কারণ আমার বাপ পাকিস্তানি লোকজনের সেবা করে, পাকিস্তানি লোকজনের ই করে, তাহলে কি হইলো? যারা তুলে দিয়ে আসলো আওয়ামী লীগের লোকজনের বৌরে নিয়ে ক্যাম্পে দিয়ে আসছে না। যদি আমার বাপ রাজাকার হতো তাহলে কি করতো? আমার বাপ তাহলে আওয়ামী লীগের লোকজনের নিয়ে, মহিলাদেরকে নিয়ে ক্যাম্পে দিয়ে আসতো। তো পাকিস্তান কারে বীর্য দিয়ে গেল? তোর মারে দিয়ে গেল। আওয়ামী লীগের মারদের পেটের মধ্যে বীর্য পয়দা হয়ে এখন ছাত্রলীগ যুবলীগ হয়েছে। আর বাকিগুলি যে ক্যাম্প ওই সীমান্তের ওই পারে গেছিল, ওগুলির পেটের মধ্যে দাদারা দিয়ে দিয়েছে, যেগুলি এখন জয় বাংলা করে। 1 বছর পূর্তি হয়েছে, 1 বছরের মধ্যে বাংলাদেশে এই মুহূর্তে কোনো চাঁদাবাজি নাই, কোনো ঘুষ নাই। বাংলাদেশে এই মুহূর্তে কেউ কারোর জমি দখল করে না, এই মুহূর্তে কোনো অস্ত্রবাজি নাই, দেশে কোনো মাদক নাই। এরকম হওয়ারই তো কথা ছিল, তাই না? আসলে কি তাই আছে? এই দেশের কোন জায়গায় কোন প্রতিষ্ঠানটার পরিবর্তন হয়েছে আমাকে একটু বলেন। সারা দেশের অবস্থা যা ছিল তাই আছে, এর জন্য এতগুলো মানুষ জীবন দেয়নি। তারপরেও বিশ্বাস করি যে হয়তো একটা ভালো কিছু হবে, নির্বাচন হবে, নির্বাচনের পর একটা সরকার আসবে, সেই সরকার এই দেশের মানুষের জন্য কিছু করবে। আমি ডক্টর ইউনূসের যে সরকার, এই ইউনূসের সরকারকে আমি একটা ব্যর্থ সরকার বলবো। তিনি কিছু চাঁদাবাজ নিয়ে তারপরে তার আশপাশে তিনি একটা রাষ্ট্র চালাচ্ছেন। ব্যক্তিগতভাবে তার চাঁদাবাজির ব্যাপারে কিছু জানি না, কিন্তু একটা করাপ্টেড একটা গভর্নমেন্ট তিনি পরিচালনা করছেন। বাট ইউনূসকে আমাদের দরকার ছিল। এখনো পর্যন্ত ভারতীয় যে আগ্রাসন, এই গত কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সাথে যে কূটনৈতিক দর কষাকষি, এগুলোর জন্যই মূলত তাকে আমাদের খুব দরকার ছিল। তিনি ছিলেন, আছেন, আমার কোনো সমস্যা, সামনেও তাকে একটা ভালো জায়গায় রাখা হোক। এখন আপনি আমাকে বলবেন যে ভাই, এক এক করে যদি বলতে চাই, ইউনূস সরকার বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, জামাত বলেন, সবখানেই একটা সমালোচনা করার জায়গা আছে। কে কি করছে এটা আমি বললাম না, আপনারা দেশে আছেন, আপনারা সবাই জানেন। আমি আর বিতর্কিত আজকে আর কোনো বক্তব্য দিতে চাই না, যে কারণে এগুলো নিয়ে আলোচনায় না গেলাম। আমি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন কিছু কথা বলতাম যে আমি কখনোই চাঁদাবাজি, দুর্নীতি এগুলোর জন্য আমার এই যুদ্ধ না। আমার যুদ্ধের একটা জায়গা আছে, সেটা হচ্ছে ভারত বিরোধিতা। আমার এই দেশের সব সমস্যার মূল কারণ হচ্ছে ভারত। আমরা ভারত নিয়ে কথা বলতাম, আমাদেরকে বলতো আমরা বললাম এগুলি নিয়ে নাকি সব গুজব ছড়ায়, এগুলি কোনো সত্যি কিছু নাই। শেষ পর্যন্ত সে ভারতে কিন্তু এই স্বৈরাচারকে নিয়ে জায়গা দিয়ে রেখেছে। এই ভারতীয় এখনো পর্যন্ত তাদের জায়গা থেকে দেখেন, 2 দিন আগে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলে যে আমাদের খুব কি দৃষ্টি, সূক্ষ্ম দৃষ্টি না কি যেন এক দৃষ্টি রাখছেন তিনি। তুই কিরে বেটা, আমার দেশের কি হবে সেটা দৃষ্টি রাখার জন্য? তোর না হাগার পায়খানা নাই, তুই পায়খানা বানা আগে। তোর ওই দেশের মানুষের চাইতে এই দেশের মানুষ বহু ভালো আছে, তুই করা লাগবে না, তুই তোর দেশ নিয়ে চিন্তা কর। এটা বলেছে এই ইন্ডিয়া বলেছে। তার মানে আমরা যা বলতাম এই দেশের মূল সমস্যা ভারত, তারাই সমস্যা। অতএব আমাদের ওই জায়গা থেকে বের হইতে হবে। 5 তারিখে বিশেষ করে বিএনপির কথা বলি, বিএনপির কিছু বক্তব্য শুনে মনে হচ্ছে ঠিক আওয়ামী লীগের কথা বলছে, এরকম মনে হয়। আমি ওটা যদি শুধু অডিও শুনি এবং ওই ভয়েসটা যদি আমি রেকগনাইজ করতে না পারি, তাহলে আমার মনে হয় আওয়ামী লীগের কেউ বক্তব্য দিচ্ছে। ওনারা এখন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন। ওনারা পাকিস্তানের রাজাকারদেরকে, কারা নাকি রাজাকার, চিহ্নিত যুদ্ধাপরাধী, ওই যে পোস্টার সরানো নিয়ে হয়েছে না, চিহ্নিত যুদ্ধাপরাধী। শেখ হাসিনার বিচারে যদি নাকি কেউ চিহ্নিত যুদ্ধাপরাধী কেউ মেনে নেয়, তাহলে এতিমের টাকা আত্মসাতের তো মেনে নিতে হবে। খাম্বা নিয়ে যেগুলো বলে সেগুলো তো মেনে নিতে হবে, তাই না? মানবেন নাকি? সাকা চৌধুরী তো জামাত করতো না, তারটা মানবেন? মানে একটু মানবেন না, এটা তো হইতে পারে না। আমি শেখ হাসিনার কোনো বিচারই মানি না। দেখেন না, এখন পর্যন্ত দেশে যাইতে পারি না কেন জানেন? এই দেশের কিছু মানুষের মুক্তির জন্য। আপনি 1 বছর হয়ে গেছে, এখন অনেক মানুষ জেলখানে আছে, তাদের কথা মনেও করেন নাই, কেউ কোথাও বলেনও নাই, বলেনও না, বলবেনও না। কারণ আপনারা মনে করেছেন সামনে কিছু খাবার এসেছে, সেটা খেয়ে নেই শেষ। এই দেশের মূল সমস্যাটা কোন জায়গায় ছিল সেখানে হাত দেয়। এখন পর্যন্ত বিডিআরের লোকগুলো জেলখানায়, কোনো বড় রাজনৈতিক দল, না বিএনপি না জামায়াত, কেউ যায় নাই। এনসিপির কিছুটা, ওই যে একজন সমন্বয়ক আছেন মাহিন ভাই, কিছুটা দিত, সময় দিয়েছে, সময় দেয়, এখনো সময় দেয়। এবারে কোনো রাজনৈতিক দল তাদের পাশে দাঁড়ায় নাই। আপনাদের সমস্যা মনে হয় না ওইটা? 25শে ফেব্রুয়ারি পিলখানার হত্যাকাণ্ড এই দেশের মূল সমস্যা, এটা মনে করেন না? যদি মনে না করেন, এটার জন্য আপনাদেরকে একদিন মূল্য দিতে হবে, চড়া মূল্য দিতে হবে। এবং এবার যদি আবারও আপনাদেরকে মূল্য দিতে হয়, সেখান থেকে বের হয়ে আসতে পারবেন কিনা এটার কোনো গ্যারান্টি নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে আপনি চিহ্নিত যুদ্ধাপরাধীদেরকে নাকি করা যাবে না। চিহ্নিত যুদ্ধাপরাধী শেখ হাসিনা কি বলেছেন? মতিউর রহমান নিজামী
একজনের ঘরের থেকে এক নারীকে উঠিয়ে নিয়ে পাকিস্তান ক্যাম্পে দিয়ে এসেছেন। কার কার মাকে মতিউর রহমান নিজামী পাকিস্তানি ক্যাম্পে দিয়ে এসেছেন, আমরা সেই পাকিস্তানি বীর্যগুলোকে দেখতে চাই। আওয়ামী লীগের লোকজন খুব ভোদাই মার্কা একটা কথা বলে, কারণ আমি নিজেকে আমার বাপ জীবনে কোনোদিন মানে আমি 71 জন্ম হইলে আমি 100% পাকিস্তানের পক্ষে থাকতাম, একদম 100%। এটা আমি হিপোক্রেসি কথাবার্তা বলি না, এখন বলছি সারা জীবন বলবো এটা, অবশ্যই পাকিস্তানের পক্ষে থাকতাম আমার যদি জন্ম হইতো। আমার বাপ এত মানে ভীতু টাইপের লোক ছিল, এই লোকের পক্ষে সম্ভব হয় নাই। তো তারপরেও আমি কিন্তু নিজের রাজাকারের সন্তান বলি, আমি রাজাকার পরিবারের বলি, এগুলো বলি কেন বলি জানেন?